দেবশ্রী রায় জন্মগ্রহণ করেন 1962 সালে 8ই আগস্ট কলকাতার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে। বাবা বীরেন্দ্র কিশোর রায় এবং মা আরতি রায়। ছোটবেলায় ডাকনাম ছিল চুমকি। দেবশ্রীর বড় দিদি পূর্ণিমা লাহিড়ী টলিউডের একজন বিখ্যাত হেয়ার ডিজাইনার। তার মেজ দিদি তৃষ্ণা মুখোপাধ্যায় প্রডিউসার রাম মুখোপাধ্যায়ের স্ত্রী। দক্ষিণী ছবির ক্যামেরাম্যান রবীন্দ্র কিশোর রায় ও বাংলা ছবির প্রডিউসার মিদেন রায় তারা দুই ভাই। তার ছোট বোন তনুশ্র ভট্টাচার্য একজন প্রাক্তন সঙ্গীত শিল্পী, যিনি একসময়ে ঝুমকি নামে জনপ্রিয় ছিলেন। তিনি কলকাতার এপিজে পার্ক টিক শাখার ছাত্রী ছিলেন। যদিও নাচের প্রতি অত্যাধিক ঝোঁক থাকার কারণে বেশি দূর এগোতে পারেননি পড়াশোনায়। বলিউডের বিখ্যাত অভিনেত্রী রানী মুখার্জি হলেন দেবশ্রীর সম্পর্কে ভাগ্নি। দেবশ্রী ছোটবেলা থেকেই মা এবং বড় দিদি পূর্ণিমা রায়ের কাছ থেকে নাচ শিখতেন। মায়ের ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে বড় ডান্সার হবে। মাত্র 11 বছর বয়স থেকে মা মেয়েকে কোলে করে নিয়ে যেতেন পাড়ার অনুষ্ঠানে ডান্স করতে। পরবর্তীকালে তিনি বন্দনা সেন এবং কেলিচরণের কাছ থেকে ওড়িশি নৃত্যের তালিম নেন। ওড়িশির পাশাপাশি কেলিচরণ মহাপাত্রের প্রভাবে ভারতীয় লোকনৃত্যের প্রতি দেবশ্রীর গভীর আকর্ষণ তৈরি হয়। 1991 সালে তিনি নটরাজ নামে একটি নাচের দল প্রতিষ্ঠা করেন। 1966 সালে মাত্র 4 বছর বয়সে হিরণময় সেনের পাগল ঠাকুর ছবিতে চুমকি রায় নামে তার প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ। এই ছবিতে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রের অভিনয় করতে দেখা যায়। দ্বিতীয় ছবি বালক গদাধর, যেখানে তাকে আবার রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সময় তরুণ মজুমদার তার কুহিলি ছবিতে রানু চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। অভিনেত্রী ছায়াদেবী এই ছবিতে চুমকিকে নেওয়ার পরামর্শ দেন। ছবিটি উল্লেখযোগ্য ব্যবসায়ী সাফল্যের মুখ দেখে ও চুমকির পরিচিতি বিস্তার ঘটে দেশ জুড়ে। 1976 সাল। দেবশ্রী তখন সদ্যর কৈশোরে পা রেখেছেন। পরিচালক সুশীল মুখোপাধ্যায় তখন তাকে সুদূর নিহারিকা ছবিতে নায়িকার কিশোরী বেলার ছবির প্রস্তাব দেন। এই ছবিতে অভিনয় করাকালীন দেবশ্রী আগুনের ফুলকি ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরপর অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। এরপর কুলদীপ পান্ডের হিন্দি ছবি ঘাটা ও এন শঙ্কর নায়ারের মালায়ালাম ছবি ই গামান মারাক্কুমোতে অভিনয় করেন। 1980 সালে আসে দেবশ্রী জীবনের টার্নিং পয়েন্ট, যখন তরুণ মজুমদার দাদা কীর্তি ছবিতে মহুয়া রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে দেবশ্রীকে দিয়ে অভিনয় করান। এরপরই আসে অপর্ণা সেনের কালজয়ী 36 চৌরঙ্গি রেলের ছবিতে অভিনয়ের সুযোগ। শশী কাপুরের প্রযোজনায় এই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, কিন্তু তারপরেও এই ছবির সুবাদে মুম্বাই মিডিয়া হলে তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে। 1985 সালে বিজয় সিং প্রযোজিত ও পরিচালিত কবি আজনাবিতে ছবিতে অভিনয় করেন। এই ছবিতে দেবশ্রী অভিনীত চরিত্রটি একটি প্লেব্যাক সিঙ্গারের, যিনি এক ক্রিকেটারের প্রেমে পড়েন। এই ছবিতে তৎকালীন ক্রিকেটার সন্দীপ পাতিলের বিপরীতে অভিনয় করেন। শোনা যায় সন্দীপ ও দেবশ্রীর এই ছবির শুটিং থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়। সন্দীপ ছিলেন বিবাহিত, তাই সংসার জীবনে চরম অশান্তির মধ্যে পড়েন। এই সময় একটি ম্যাগাজিনে লেখা হয় দেবশ্রী নাকি সন্দীপের প্রথম বিবাহ বিচ্ছেদের কারণ। কিন্তু দেবশ্রী এই বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে বলেন, আমরা শুধু ভালো বন্ধু মাত্র, তার বাইরে কোনো সম্পর্ক আমাদের মধ্যে নেই, এবং ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেন। তারপর থেকে তাদের কার একসঙ্গে জনসমক্ষের মধ্যে দেখা যায়নি। 1985 সালে মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যু বাংলা ছবিতে এক শূন্যতা জন্ম দেয়। সেই বছরই দেবশ্রী তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক ছবি মহুয়া রায়চৌধুরীর ছেড়ে যাওয়া
সিংহাসনকে অধিকার করতে সাহায্য করে। এই ছবির পরে বাংলা চলচ্চিত্র জগতে অর্পণ, শঙ্খচূড়, সুরের সাথী, সুরের আকাশে, নয়নমণি, চোখের আলোয়, শুভকামনা, মায়াবিনী, ফিরে পাওয়া, তবুও মনে রেখো ইত্যাদির মতো বক্স অফিসে হিট ছবিতে দেবশ্রী তাপস পালের বিপরীতে অভিনয় করেন। 1988 সালে দূরদর্শন সম্প্রচারিত রাজ চোপড়া পরিচালনায় ভারতের বিখ্যাত পুরাণ কাহিনী মহাভারত ধারাবাহিকে সত্যবতীর চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। 80 দশকের শেষ ভাগ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার জুটি চরম জনপ্রিয়তা শুরু করে। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিতে থাকে এই জুটি। পারিবারিকভাবে ভালো সম্পর্ক ছিল তাদের। ছোটবেলা থেকেই বন্ধুর মতো মেলামেশা ছিল। প্রসেনজিতের মাও চাইতেন দেবশ্রী তার ছেলের বউ হোক। দুজনের ভালো লাগা থেকে 1992 সালে হঠাৎই বিয়ে করে ফেলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী। কিন্তু তাদের সংসার জীবন সফল হয়নি। 1995 সালে ডিভোর্স হয় তাদের। ডিভোর্সের প্রকৃত কারণ না জানা গেলেও টেলিগ্রামকে দেওয়া একটি সাক্ষাতে প্রসেনজিৎ বলেন, বিয়ের ডিসিশনটা যেমন দেবশ্রী নিয়েছিল, ডিভোর্সও তার ইচ্ছাতেই হয়। তবে টেলিগ্রাফকে দেওয়া দেবশ্রীর এক সাক্ষাতে জানা যায় প্রসেনজিৎ চেয়েছিলেন দেবশ্রী অভিনয় ছেড়ে ঘরে হাউস ওয়াইফের ভূমিকা পালন করুক। দুজনেই যেহেতু ছিলেন এক বিরাট খ্যাতি শিক্ষারে, তাই ইগোর লড়াইয়ের ফলস্বরূপ বিচ্ছেদ হয় তাদের। পরবর্তীতে প্রসেনজিৎ বিয়ে করলেও দেবশ্রী কিন্তু থেকে গেছেন একাই। পরবর্তীতে দেবশ্রী রাজনীতিতে পা রাখলেও আবার ফিরেছেন অভিনয় জগতে। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।